ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার আগে বিভিন্ন প্রান্তের বিভিন্ন শাসকেরা ভিন্ন ভিন্ন নকশার একাধিক পতাকা ব্যবহার করতেন। 1947 সালের 3রা জুন যখন ব্রিটিশ সরকার ঘোষণা করে 15ই আগস্ট ভারত স্বাধীন হবে, তখন স্বাধীন ভারতবর্ষের পতাকা তৈরি করার জন্য গণপরিষদ একটি অস্থায়ী কমিটি তৈরি করে। তারপর 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয়। সেই পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে গাঢ় সবুজ, আর সাদার মাঝে নীল রঙের অশোক চক্র। আমাদের ঐতিহ্য, মর্যাদা ও গৌরব এই জাতীয় পতাকা, এই আমাদের তিরঙ্গা। এতদিন সাধারণত বিশেষ কোনো দিনে বা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হতো, তেমনি প্রতি বছর 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করত। কিন্তু 2022 সালে দেশের স্বাধীনতার 75তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে সে বছর 13ই আগস্ট থেকে 15ই আগস্ট দেশের প্রত্যেকটা ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর 2023 সালের পর এবছরও দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা উৎসব। রাত পোহালেই দেশের 78তম স্বাধীনতা দিবস। 77 বছর আগে এই দিনে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ। তাই প্রত্যেক ভারতবাসীর কাছে স্বাধীনতা দিবস উদযাপন একদিকে যেমন গৌরবের, ঠিক অন্যদিকে দেশ নিয়ে তার মনে বহু প্রশ্ন জাগতেই পারে। স্বাধীনতার 77 বছর পর কেমন আছে আমার দেশ ভারতবর্ষ? বিশ্বের দরবারে আমাদের দেশের স্থান বর্তমানে কোথায়? আগামী দিন কোন দিকে এগোচ্ছে ভারতবর্ষ? দেশের জন্য সরকারের কি কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? চলুন ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে দেশের সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি আমরা ফিরে দেখি হর ঘর তিরঙ্গা উৎসবের নানান দিক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। হর ঘর তিরঙ্গা উৎসব এবং দেশের 78তম স্বাধীনতা দিবস নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। ডক্টর চন্দ, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে এবং নমস্কার। আপনাকে শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা এবং আমাদের সকল দর্শক বন্ধুদের আগাম স্বাধীনতার শুভেচ্ছা আমরা জানাই। ডক্টর চন্দ, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যে একটা অশান্তির বাতাবরণ, যুদ্ধ চলছে অনেক জায়গায় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এই মুহূর্তে উত্তাল, অশান্ত হয়ে রয়েছে। এই সবের মাঝে ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এবারে স্বাধীনতা দিবস উদযাপনটা কতটুকু গুরুত্বপূর্ণ? নমস্কার দর্শক বন্ধু, 78তম স্বাধীনতা দিবসে প্রত্যেককে শুভেচ্ছা, স্বাগত। পৃথিবীর এখন প্রথম বৃহত্তম গণতন্ত্র, চতুর্থ পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীতে যেভাবে ভারতের উত্থান গত 10, 15, 20 বছর হয়েছে সেটা অভূতপূর্ব। এখন ভারতের কথা পৃথিবীর সবাই শোনে। আগে এইটুকুনি করতে ভারতকে বেগ পেতে হতো, কিন্তু ভারত যদি কোনো কথা বলে পৃথিবী শোনে, সবাই শোনার চেষ্টা করে। কেন? ভারত হয়তো কিছুটা হলেও সেই ক্ষমতা অর্জন করেছে। করোনা পরবর্তী যে পৃথিবী গত 4 বছর, করোনা পিরিয়ডের সবাই আমরা জানি ভ্যাকসিনেশনের জন্য ভারতের প্রতি কিভাবে আকুতি মিনতি করেছিল বিভিন্ন দেশের বাঁচার জন্য। ভারত নিজের দেশের যে যারা আক্রান্ত হয়েছিল কিংবা আক্রান্ত হয়নি, সবার ভ্যাকসিন দেওয়ার নিরাপত্তা সুনিশ্চিত করেও পৃথিবীর একটা বিরাট অংশে ভারত ভ্যাকসিন সাপ্লাই করেছে।
পৃথিবীতে এখন যদি ভারত চাল রপ্তানি বন্ধ করে দেয়, এই মুহূর্তে একটাও যদি চাল রপ্তানি বন্ধ করে দেয়, পৃথিবীতে একটা হাহাকার শুরু হয়ে যাবে। ঠিক। অর্থাৎ কৃষির ক্ষেত্রে, আমাদের কিছু কিছু মেডিকেলের ক্ষেত্রে ভারত এখনো পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে দেখা দিয়েছে। চাল রপ্তানিটা কিছুদিন আগে আমরা দেখেছি, চাল রপ্তানি একটু কমিয়ে দেওয়াতে কি হাহাকার হয়েছিল, এবং তার জন্য এবং স্পেশাল রিকোয়েস্ট আসতে শুরু করেছিল বিভিন্ন দেশ থেকে, এবং সেই রিকোয়েস্টও রাখা হয়েছে ভারতবর্ষের তরফ থেকে। রাখা হয়েছে একদম। এইটা মনে রাখবেন, গত 4 বছরে ভারত কিন্তু রেশনের মধ্য দিয়ে প্রচুর চাল সরবরাহ করছে, প্লাস খোলা বাজারে মানুষ চাল কিনে খাচ্ছে। এত সত্ত্বেও ভারত চাল রপ্তানি করছে। গত 78 বছরে ভারত অনেক কিছু আমরা পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটা কম না। যে প্রশ্নটা আপনি আমায় করলেন খুবই গুরুত্বপূর্ণ না, এটা এখন একমাত্র আলোচ্য বিষয়। ভারতের চারপাশে যারা স্বাধীনতা পেয়েছিল তারা আজকাল সেই স্বাধীনতা ধরে রাখতে পারছে না। একদম। আপনি শ্রীলঙ্কা বলুন, আপনি পাকিস্তান বলুন, আপনি মায়ানমার বলুন, নেপালের অবস্থা খুব খারাপ। এখন সম্প্রতি বাংলাদেশ, ভারতের সাথে যদি বেনিসুলভ আচরণ আপনি না করে থাকেন, তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। গত বছর মালদ্বীপ ভারতকে বা ভারতের সাথে বেনিসুলভ আচরণ করার পর দুদিনও হয়নি আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহোদয়কে ডেকে নিয়ে ভারত যা যা বলেছে সেই অনুযায়ী, সেই মোতাবেক সবকিছু মেনে চুক্তি করেছে। একটা কথা মনে রাখতে হবে, ভারত যখন কাউকে সাহায্য করে, সেটা সাহায্য করে, তার মধ্যে এমন কিছু লেখা থাকে না, কোনো স্বার্থ খোঁজে না। সেখানে স্বার্থ এমন থাকে না যে আমার কোনো বন্দর দিয়ে দিতে হবে, আমার কোনো শহর দিয়ে দিতে হবে। সাহায্যের বিনিময়ে বন্ধক রাখে না ভারতবর্ষ। এটা ভালো করে আমরা বুঝতে পারবো না, এটা ভালো করে বুঝতে পারবে শ্রীলঙ্কা, এটা ভালো করে বুঝতে পারছে নেপাল, এটা ভালো করে বুঝতে পারছে পাকিস্তান। আমি উজ্জ্বলই রাখলাম কেন, কোন দেশ, সেটা এখন অনেকটাই ওপেন। সেটা ফলে ভারত চেষ্টা করে নিজের স্বাধীনতা বজায় রাখা শুধু না, অন্যান্য দেশে যাতে স্বাধীনতা বজায় থাকে সেটাও ভারতের নজর আছে। এই ভারতের যে সভ্যতা সংস্কৃতি, এইটাই প্রমাণ করে আমাদের বন্ধুত্ব মেকি বন্ধুত্ব না। অর্থাৎ আমি আমার দেশের স্বাধীনতা বজায় রেখে আমার চারপাশে যারা অন্যান্য রাষ্ট্র আছে তাদেরকেও যাতে তারা স্বাধীনভাবে বাঁচতে পারে, ভালোভাবে লোকগুলো বাঁচতে পারে, সেই চেষ্টা করি। আমরা কোনো পররাষ্ট্র গ্রাস করার চেষ্টা করি না। এই জন্য ভারতের যে ইমেজ পৃথিবীতে বর্তমানে, এটা অনেক বেশি উজ্জ্বল। তার জন্য আমাদের যে দেশের সাধারণ জনসাধারণ এবং আমাদের দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বা চালায়, 47 থেকে এখনো পর্যন্ত অনেকবার অনেক দল এসছে, তাদের মধ্যে অনেক বিরোধ থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা মনে হয় সবাই এক। ঠিক, দেশপ্রেমের ব্যাপারটা সবার কাছে। শুধু দেশপ্রেম না, যে অন্য রাষ্ট্রের প্রতি তাদের যে স্বাধীনতা বজায় রেখে আমি সাহায্য, তাদের যাতে কোনো বিপদ না হয়। তারা ভারতবর্ষ অনেক ছোট, লোক সংখ্যায় ছোট, আয়তনে ছোট, অর্থনীতিতে ছোট, সামরিকভাবে সব ব্যাপারে অনেক 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 গুণ ছোট ভারত থেকে। তারপরেও ভারতের প্রতি তারা, ভারত যে সহনশীল দয়াময় করে থাকে, কাজ করে থাকে, এইটা সবচেয়ে বিচার্য বিষয়। বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে সবাই এই লাইনটাই বজায় রাখে। এবং ভারতের যে এই ব্যাপারটা, এটা ভারতের যে সংস্কৃতি, ভারতের যে এত হাজার বছরের যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো, যেভাবে থাকুক না কেন, ভারত কোনোদিন অতীতে যদি দেখবেন
কোনোদিন কোনো রাষ্ট্র ভারতের যে বর্তমান বা আগের যে মানচিত্র ছিল আফগানিস্তান থেকে মায়ানমার কিংবা তিব্বত থেকে ছিল, মানে অখণ্ড ভারতের, অখণ্ড ভারত, তার বাইরে গিয়ে সেইভাবে কাউকে সামরিকভাবে নিজ থেকে কাউকে আক্রমণ করেন। এটা আমাদের গত 2000 বছর ইতিহাস, আমরা এখনো সেটা মেনে চলি। এই জন্য ভারতের পাশে যারা আছে তারা কখনো ভয়ার্ত হয় না, আক্রান্ত হয় না। এখন আমরা যদি স্বাধীনতা দিবসের দিন যে জঙ্গি হামলার বা ভারতের যখন বিশেষ কোনো দিন থাকে, সেটা স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস হোক বা বড়সড় যখন কোনো ইভেন্ট থাকে, সেখানেই বরাবরই আমাদের দেশ কিন্তু একটা জঙ্গি হামলার একটা ভয়ে বা অ্যালার্ট থাকে। এখন প্রতি বছরই সেটা থাকে। এখন এবছর কি বাড়তি সতর্ক মানে হচ্ছে ভারতবর্ষ বলে মনে হচ্ছে? কারণ আমরা একদিকে দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশে যেভাবে উত্তপ্ত হয়েছে, এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই আন্দোলনে অনেকগুলো জেল ভাঙা হয়েছে এবং সেই জেলে দাগি আসামি এবং বিশেষ করে সন্ত্রাসবাদীরা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে বলে খবর। এখন তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করে ভারতকে অশান্ত করার একটা প্রক্রিয়া চালাতে পারে, তার জন্য সতর্ক আছে। অন্যদিকে আমরা কাশ্মীরে দেখছি আজও একজন জঙ্গি হামলায় আজও একজন সেনাবাহিনীর আধিকারিকের শহীদ হয়েছেন সেখানে। তো এই জায়গাটাকে কিভাবে দেখছেন? নিরাপত্তাটা কি এবার একটু হুমকির মুখে বেশি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে? মুশকিলটা হয়েছে কি, ভারতের যে আশেপাশে রাষ্ট্রগুলি আছে তারা যখন হুমকির মুখে পড়ে, সেই হুমকিটা ভারতের দিকে পরিচালিত হয়। কারণ 47 সনের আগে যেই দেশগুলো দক্ষিণ এশিয়াতে আছে, সার্ক কান্ট্রি যেটা বলি, তার পুরোটাই প্রায় ভারতের মধ্যে ছিল, অখণ্ড ভারতের। 47-এর পর এটা হলো ইন্ডিয়া। ফলে ওইসব দেশের সাথে আমাদের যোগাযোগ অনেক প্রাচীন থেকেই আছে, প্রাচীনকাল থেকেই আছে। খাদ্যাভ্যাস বলেন, আমাদের পোশাক পরিচ্ছদ বলেন, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় ভাবেও বলেন, সংস্কৃতি বলেন, সবটা পরিচয় আছে। ফলে ওইখানে যখন কোনো সমস্যা দেখা দেয়, সেটা ভারতবর্ষের দিকেও চলে আসে। ভারতবর্ষের যারা ভারতবর্ষ থেকেও অনেকের মনে হচ্ছে আমি খুশি নই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। বিপ্লব করে, যুদ্ধ করে আপনি হয়তো দখল করতে পারবেন, লোক মারতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনাকে একটা সুন্দর স্বাস্থ্য এবং পিসফুল পরিবেশ বজায় না রাখলে আপনি নিজের জীবন ধারণই করতে পারবেন না। কাশ্মীরে যখন আমরা ব্যক্তিগত 4 বছর দেখতে পাচ্ছি যে ধরনের উন্নতি হয়েছে, সেটা উন্নতি হয়েছে কারণ কাশ্মীরে যে ভয়ঙ্করভাবে 90-এর দশক থেকে শুরু হয়েছিল যে একটা সন্ত্রাসের পরিবেশ, সেখানে টাকা আছে কিন্তু কেউ যেত না কাজ করতে। টাকা নিয়ে আপনি বসে আছেন, যদি লোকের নিরাপত্তা না থাকে, কে আপনার কাজ, কে রাস্তা করতে যাবে, কি ইলেকট্রিক করতে, কি আপনি স্কুল করলে টিচার আসবে না, কারণ তার নিজের নিরাপত্তা নেই জীবনের। হাসপাতাল খুলবেন, ডাক্তার আসবে না, তার জীবন নিরাপত্তা নেই। তা আমার বক্তব্য এটা পরিষ্কার, সবাই আমরা জানি যে নিরাপত্তাটা খুব গুরুত্ব। এটা না থাকলে কোনো মানুষ আপনার সাহায্য করতে গিয়ে টাকা নিয়ে বসে থাকলেও হবে না। একটা সময় ত্রিপুরাতেই পরিবেশ ছিল, এখন ত্রিপুরাতে এটা অনেক অংশে হটে গেছে, প্রায় নেই বললেই চলে। আসামেই পরিবেশ ছিল, আসাম থেকে চলে গেছে এই পরিবেশ। উত্তর পূর্ব ভারতে এখন প্রায় সব রাজ্যই, মণিপুরে একটু সমস্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি সবখানি। অর্থাৎ যে কোনো রাষ্ট্রের উন্নতির একমাত্র প্রাথমিক পূর্ব শর্ত হলো আপনি টাকা রাখুন, যাই বলুন না কেন, শান্তি শৃঙ্খলা। এইটা না থাকলে আপনার যতই সম্পদ থাকুক, আপনি যতই টাকা পয়সা থাকুক, আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না, উন্নয়ন হবে না। অর্থাৎ আমি এটা ধরে নেব, কাশ্মীরের যে উন্নয়নটা হচ্ছে, সেই লোক যারা কাশ্মীরি লোক তারা উন্নয়নের সুফল পাচ্ছে, এটা হয়তো ভারতের পক্ষে খুবই লাভজনক ছিল। কিন্তু পার্শ্ববর্তী হয়তো কোনো দেশ দেখছে এইভাবে চললে তাদের যে এজেন্ডা কাশ্মীরটাকে ভারত থেকে হয়তো বার করে নেওয়া হচ্ছে, সেটা হয়তো হবে না। সেইখান থেকে এই কাজগুলো করছে, নাম্বার 1। নাম্বার 2, যারা বড় বড় দেশ আছে, বড় বড় বৃহৎ শক্তি আছে, তারাও কিন্তু ভারতের উন্নতিতে তারা দেখতে পারে ভারত যদি এই হারে উন্নতি করতে থাকে, তাহলে আমাদের যে গুরুত্ব পৃথিবীতে সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে করে। আজকে আফগানিস্তান ভারত থেকে ওষুধ নেয়, ভারত থেকে খাবার নেয়। যে আফগানিস্তান যখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল, আমেরিকা চলে গেল, সবাই বলে আফগানিস্তান থেকে ভয়ঙ্করভাবে ভারতের সন্ত্রাস আসবে। কিন্তু দেখা গেছে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসছে, তাদের আমি সাপোর্ট করি বা না করি,
তারা এইটা বুঝতে সক্ষম, কূটনৈতিক সম্পর্কটা তো ঠিক আছে না কূটনৈতিক, তারা এইটা বুঝতে সমর্থ হয়েছে আমি যদি আমার আফগানিস্তানের লোকদের ভালো চাই তাহলে ভারতের সাথে আমাকে সম্পর্ক রাখতে হবে। প্রথমত আমার খাদ্য দরকার, ভারত একমাত্র খাদ্যের স্বয়ং সম্বরণ, প্রায় সব ক্ষেত্রেই ভারতের খাদ্য নিতে হবে। করোনার পর যে অবস্থা পৃথিবীতে, সেখানে যে কোনো ধরনের ম্যালেরিয়া করোনা সবচেয়ে বড় ওষুধের যে এটা সাপ্লাই ভারত দিয়ে থাকে। ফলে আপনি মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য, খাদ্য, এই ব্যাপারগুলো যদি আপনি না দেন রাষ্ট্রের কোনো নাগরিককে, সেই রাষ্ট্রে যত বড় ক্ষমতা, বন্দুক দিয়ে আপনি কোনোদিন কোন রাষ্ট্র চালাতে পারবেন না। বন্দুক দিয়ে আপনি পুলিশি অর্থাৎ সুরক্ষা দিতে পারেন, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে আপনার লোককে খাবার দাবার, স্বাস্থ্য এগুলো দিতে হবে। এটা ওরা সঙ্গে সঙ্গে বুঝে গেছে বসে যে এইটার জন্য কাছাকাছির মধ্যে ভারতবর্ষ যারা কেউ নেই, পাশে পাকিস্তান, এর পাশে ইরান, এরা সবাই খাদ্য স্বনির্ভর না। যতই আপনি ধর্মের কথা বলুন না কেন, একই ধর্মের, কিন্তু আমাকে খাবার দাবার, স্বাস্থ্য এগুলো না পাই, আমি ধর্ম দিয়ে কি করবো? আমাদের প্রথম উঠেই তো সংস্থান করতে হবে খাবারের। এবং পাশাপাশি মধ্যে ভারতকে দেখা যাচ্ছে এই ব্যাপার স্বয়ংসম্পূর্ণ, এবং ভারতের যে নীতি যে ভারত গ্রাস করে না, অন্যদের স্বাধীনতা বজায় রেখে ভারত চলে, এটাই ভারতের সবচেয়ে বড় পাওনা। ভারতের যে কোনো দলই থাকুক না কেন, এখন যে সরকার সে দর করে এই পলিসি নিয়ে চলছে। তাহলে এই যে ভারতের যে এই যে পলিসি, এবং কোন দেশের তার যে স্বাধীনতা বা সেটাকে খর্ব না করে তাকে সাহায্য করা বা তার সঙ্গে একটা বন্ধুত্বসুলভ আচরণ রাখা, সেটাকে কি তাহলে এখন তো অনেকেই বলছেন যে ভারতের এই নীতির জন্যই অনেকেই আবার অসন্তুষ্ট, অনেকেই যেটা করতে পারে না, বিশ্বের তাবর তাবর কিছু দেশ তারা যারা করতে পারে না, তারা ভারতবর্ষের এই জায়গাটাকেই নষ্ট করার চেষ্টা করে এবং এই জায়গাটাকেই ভারতবর্ষকে অশান্ত করে তোলার চেষ্টা করে। এই জিনিসটা যে আপনি প্রশ্ন করলেন, এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটার জন্য পেছনে তাকাতে হবে। সেটা হলো গিয়ে ভারতের পাশে যে রাষ্ট্রগুলি আছে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপাল, তাদের তো ৮০ থেকে ৯০% লোক একই ভাষায় কথা বলে, একই ধর্মে বিশ্বাস করে। তারপরে কেন অশান্তি? আপনি খুব ঠান্ডাভাবে বিচার করুন, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমারটা আমি ছেড়ে দিচ্ছি, একটু আলাদা, ভারতের মতো অনেকগুলো গ্রুপ নিয়ে তৈরি, কিন্তু আফগানিস্তান, এই দেশগুলো তারা তো ৮০ থেকে ৯০% একই ধর্মের লোক থাকে, প্রায় শতাংশ, এবং প্রায় একই ভাষায় কথা বলে। পাকিস্তানে যদি ভারত আলাদা আছে, তারপরে এত অশান্তি কেন? ভারতবর্ষ তো কতগুলি ধর্ম, কতগুলি ভাষা, কতগুলি খাদ্যাভ্যাস, দেখতেও আলাদা, কথাবার্তাও আলাদা আলাদা, সবকিছু সংস্কৃতি এতটাই ডাইভার্স। ভারত তো ইউরোপ থেকে বেশি ডাইভার্স। ইউরোপে কটা ভাষা আছে আপনি দেখুন, ১০ থেকে ১৫টা বেশি হবে না, ভারতের থেকে অনেক বেশি ভাষা। ধর্ম তো প্রায় সবাই খ্রিস্টান, ভারতে কতগুলো ধর্ম আছে। এতগুলি ভাষা, ধর্ম নিয়ে আমরা এত হাজার বছর বসবাস করছি, এইটাই তো ভারতের সংস্কৃতি। তারা পারছে না কেন? ওয়াই? একই ভাষার লোক থাকছে, একই ধর্মের লোক থাকছে, বাংলাদেশও তাই, কেন তো সমস্যা হচ্ছে? তার মানে আমাদের যে জিনিসটা আমাদের সংস্কৃতি দিয়েছে ভারতের, সেটা হলো সহ্য করার ক্ষমতা, নিজে বাঁচো, অন্যকে বাঁচো। আমি যদি ভালোভাবে বাঁচি, অন্যকে যদি বাঁচতে না দেই, এটা তো হয় না। আমাদের যে বসুধৈব কুটুম্বকম যেটা আমরা বলি, সেটা মানে কি? পরিবেশ বাঁচলে আমি বাঁচবো, একদম। পরিবেশ না বলে আমি কি করে বাঁচবো? ভেরি ইম্পর্টেন্ট থিং। ভারতবর্ষের মানে প্রায় ৪,০০০-৫,০০০ বছর আগে ভারত জেনে গেছে যে মানুষ পৃথিবীতে যে বসবাস করছে, তার যে সাপোর্ট, খাবার সব সাপোর্ট কে দিচ্ছে? প্রকৃতি, পরিবেশ দিচ্ছে। অর্থাৎ আমি যদি এটা না মেনে চলি তাহলে মুশকিল। প্রকৃতির সঙ্গে আমি একা নেই, আমার মতো হয়তো এত উন্নত জীব নেই, কিন্তু আরো তো আছে। আজকে যদি সব মাছ খেয়ে ফেলি, কালকে মাছ পাবো না। আমি সব গাছ ভেঙে কেটে ফেলে দিলে প্রকৃতি মানুষের উপর নির্ভরশীল হয়, তার জন্য বলা হয় মানুষ নির্ভরশীল। আমি একটা সম্পদ মানুষ, আমি ডাক্তার যাই হয়, যেমন আমি প্রফেশন করছি, আমরা নিজেরও সম্পদ। কিন্তু আজকে যে আমি এখানে বসে চা খাচ্ছি, এটা তো সম্পদ। তো পৃথিবীতে সম্পদ যদি আমি বাঁচিয়ে রাখি, তবে তো আমি বাঁচতে পারবো। আমাদের ধর্ম বলতে আমি কিন্তু যে ধর্মটা ভারতবর্ষে তৈরি হয়েছে, প্লাস ভারতের বাইরে থেকেও এসছে, এটাও কিন্তু ভারতের লোকেদের সাথে মিলে মিশে অন্যরকম হয়ে গেছে। আচ্ছা,
কথা বুঝতে পেরেছেন? এটার একটা বিরাট বড় ইনফ্লুয়েন্স আমি দেখতে ভারতের প্রকৃতি। ভারতে কখনো শীতকাল, কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি, একদম গাছ নেই, শীতকালে ড্রাই হয়ে ঠান্ডা লাগছে। এই যে এত বৈচিত্র্য, এই বৈচিত্র্য আমাকে শিখিয়েছে যে মানুষের খাদ্যাভ্যাস, মানুষের চিন্তাধারার মধ্যে বৈচিত্র্য আছে। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে পুরোপুরি মরুভূমি, সেইখানে যখন কোনো ধর্মের আবির্ভাব ঘটে বা কোনো সংস্কৃতির আবির্ভাব ঘটে, ওরা তো কোনো বৈচিত্র্য দেখেনি, ফলে ওরা ভাবে পৃথিবীটা এইভাবেই চলে। আচ্ছা, মরুভূমিতে বলুন, যেই বলুন, একটা ছোট্ট একটা উদাহরণ দিই, দেখবেন মরুভূমিতে যারা বসবাস করে তারা যেহেতু প্রকৃতিতে খুব শক্ত, হার্ড, বাঁচাটাই একটা মানে কষ্টকর, তাদের লোকের মনগুলো বা কাঠামো সেরকম হয়। এটা ছোট্ট এক্সাম্পল। আমাদের যে যারা সিকিউরিটি ফোর্স দেখবে সব রাজস্থান, পাঞ্জাব ওদিক থেকে আসে, আমি খেয়াল করে দেখবেন, কেন্দ্রীয় যে কোনো মানে কি বলবো, মানে মার্শাল যেটা বলি, কিংবা পাহাড় থেকে আসে। পাহাড়ে আমরা বলি না গোর্খারা খুব ভালো যোদ্ধা, তার কারণটা হলো গিয়ে পরিবেশ প্রকৃতি ওকে ওইভাবে গড়ে তুলেছে। ওয়ারেস আমরা যারা এই অঞ্চল অধিবাসী, আমাদের চেহারার মধ্যে একটা সফটনেস, আমাদের কথাবার্তার মধ্যে একটা সফটনেস। কারণ ভারতবর্ষে পৃথিবীতে এমন কোনো ক্লাইমেট নেই, এমন কোনো গাছপালা নেই, এমন কোনো খাবার নেই যেটা আপনি পাবেন না। ফলে ভারত কয়েক হাজার বছর যাবত যারা ভারতবর্ষের বাইরে থেকে এসছে, ভারতে এখানে যারা ছিল, যাইছিল, তারা এইগুলো দেখে দেখে শিখেছে, এটা প্রকৃতি শিখিয়েছে, হ্যাঁ এতগুলি বৈচিত্র্য হয়, পরিবেশ প্রকৃতি এরকম, এটা মেনে নিতে হয়। ফলে আমাদের এখানে ভারতের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেখানে ধর্মই বলুন, ভাষাই বলুন, যারা বাইরে থেকে এসছে তারা কিন্তু এটা দ্বারা প্রভাবিত হয়ে, ফলে আমাদের মধ্যে যে ক্ষমতা, ধৈর্য সহ্য করার ক্ষমতা অনেক বেশি। তাহলে এখানে ডক্টর চন্দ্র, এখানে একটা প্রশ্ন জায়গায় মাঝে মধ্যে, এই যে আমরা বলছিলাম যে অখণ্ড ভারতের কথা, আপনি যেটা বলছিলেন যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সবাইকে নিয়ে যে এশিয়ার এই প্রান্তে গুলো আমাদের অখণ্ড ভারত ছিল, এই ভাগটা তো বেশি দিন হয়নি। এটা এই যে আজকে পাকিস্তান বা আফগানিস্তান কিছুদিন আগে গেছে ব্রিটিশদের আসার আগে, আজকে পাকিস্তান বা এই যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, এর যে ভারত থেকে যে ভাগ হয়েছে, বেশি দিনের ইতিহাস তো নয়। তাহলে এরা কি মূল গাছ থেকে শাখা পাকা আলাদা হয়ে যাওয়ার ফলে কি তাদের এই কন্ডিশন দাঁড়ালো, নাকি তাদের সংস্কৃতির মধ্যেই কোনো আলাদা ব্যাপার ছিল বলে তারা ভাগ হয়ে গিয়ে টিকে থাকতে পারছে না? আপনি যদি এখন এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান এখন সব পুরোটা কন্ট্রোলড দেখেন, ওরা এখন বলছে এই কথাটা, পাকিস্তান তো বলছেই, বাংলাদেশও বলা শুরু করেছে, শ্রীলঙ্কাও কিছুটা বলছে, আমরা যে ভাগ হয়ে গেলাম আজকে প্রায় 78 বছর হয়ে গেল, 78 ইয়ার্স, আমরা কোথায় পৌঁছলাম আর ভারত কোথায় পৌঁছালো? কেন আমাদের রাষ্ট্রের আজকে নাগরিকদের এই অবস্থা? ভারতের নাগরিকরা কেন আজকে পৃথিবীতে সব দেশে পাত্তা পায়? কারণ ভারতের যে স্বভাব, আমাদের যে সংস্কৃতি, তার প্রভাব পড়েছে আমাদের শিক্ষার উপরে। ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় সবাই খুশি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাতে এমন কিছু আছে যে সবাই পেয়ে সবাই বাড়তে পারে। আমরা কোনো এক পথ এক মত নিয়ে চলি না, একগুয়ামি নেই, কারণ আমাদের সংস্কৃতি তাই বৈচিত্র্য বলে। আমরা দেখে আমি যদি ত্রিপুরা থেকে ট্রেনে করে যাই, রাজস্থান থেকে মরুভূমি দেখবো, আমি শিখবো মরুভূমি খাবার কিরকম, লোকরা কেউ বসবাস করে। আমি যদি ধরুন ঘুরতে গেলাম দার্জিলিং এ, ছোট উদাহরণ দিচ্ছি, পাহাড়ে, ত্রিপুরা যদি ভেতর দিকে যাই, পাহাড়ের দিকে, দেখতে পাবো লোকেরা কিভাবে থাকে, কিভাবে শেখে, কি করে, আমি শিখলাম। ওরা যখন ভারতবর্ষে আসে শিখে, এই শিখে শিখে থেকে থেকে দেওয়া নেওয়া করে করে আমাদের যে শিক্ষার সংস্কৃতি, এটা বেড়ে উঠেছে। ভারতবর্ষের এই শিক্ষার সংস্কৃতি, ভারতের যে ধর্ম যেটা আছে, সেটা যতদিন থাকবে, ভারতবর্ষ পৃথিবীর কাছে এইভাবে আমরা এতগুলি যে ডাইভার্সিফিকেশন, এত যে বৈচিত্র্য, এইখানে বেঁচে থাকবো। এটা মনে হয় ভারতের একটা অন্তরাত্মা যদি বলে থাকেন। এটার জন্য পরিবেশ, ভারতের লোক, ভারতের কালচার, ভারতের সংস্কৃতি, এটা একমাত্র। ডক্টর চন্দ্র, এই যে আপনি শুরুতেই আপনি যে আলোচনাটা করছিলেন যে ভারতবর্ষ ইচ্ছে করলেও কারো স্বাধীনতাতে হস্তক্ষেপ করে না, বা সেখানে মানে একটা স্বার্থহীন বন্ধুত্ব রক্ষা করার চেষ্টা করে ভারতবর্ষে, বিশেষ করে তার আশপাশে যারা আছে নেবার্সরা। এখন বলা হয়, অনেকেই এটা মনে করেন যে 71-এ যখন বাংলাদেশ যখন সৃষ্টি হয়, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে যখন আলাদা হয়,
ভারত ইচ্ছে করলে সেই বাংলাদেশকে নিজের মধ্যে আবার নিয়ে নিতে পারতো, 47 সালে ভাগ হওয়া সেই দেশটাকে আবার নিয়ে নিতে পারত, কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করতে দেয় এবং ভারত প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটাকে আপনি কিভাবে দেখেন এই জিনিস? আচ্ছা, এখানে একটা জিনিস দেখা দরকার, ভারত কি যেহেতু হিন্দু প্রধান এলাকা, হিন্দুদেরকেই খালি ভারত দেখবে? বাংলাদেশের জন্য সমস্যা হলো, আমরা বর্ডার দেখলাম প্রচুর লোক ভারত আসার চেষ্টা করলো, কেউ বললো এটা হিন্দু বলেই আসছে। আচ্ছা, রোহিঙ্গারা কেন আসছে? আমরা খুললে দেখতে পাই ত্রিপুরাতে ইদানিং খুব ধর্মান্তর চলছে, প্রচুর রোহিঙ্গা ধরা পড়ছে এবং তারা ধর্মে হিন্দু না। সবাই ভারত আসার চেষ্টা করে কেন? আচ্ছা, নিরাপদ, ভারত নিরাপদ স্থান বলে মনে করেন এই মুহূর্তে? ওখানে নিরাপদ মনে করে কেন? নিশ্চয় কোনো কারণ আছে তো। শ্রীলঙ্কার সমস্যা তামিলরা ভারত আসার চেষ্টা করলো, এখন সমস্যা হচ্ছে আপনার মায়ানমারে আমরা দেখলাম প্রচুর কুকি অর্থাৎ খ্রিস্টান তারা ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে খ্রিস্টান আসার আসছে, কুকিরা আসছে, বা রোহিঙ্গা মুসলিমরা আসছে, হিন্দুরা আসছে, আফগানিস্তান থেকে প্রচুর শিখ এসছে, পাকিস্তান যখন চিকিৎসা পায় না আমরা দেখি চিকিৎসার জন্য ভারতবর্ষে আসছে, বাংলাদেশের চিকিৎসা পায় না ভারতবর্ষে আসছে, শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষে আসছে। আজকে যে মালদ্বীপ যে বাধ্য হলো, কেন বলতে বাধ্য হলো? চুক্তি করতে ভারতের সাথে। একটা ফ্যাক্টর, ভারতবর্ষের প্লেন ভারতবর্ষ দিয়েছে, পাইলট ভারতবর্ষের, ওরা ভারতবর্ষকে ফেলে দিয়ে অন্য একটা অপ্রতিবেশী আচরণ করে অন্য দেশে চুক্তি করে, ভালো কথা, ভেরি গুড। গেল আটকে ওদের মেডিকেল, মেডিকেল না থাকলে লোক কি করবে? প্রেসিডেন্ট দেখলাম আমি থাকবো না গদিতে, আমার লোকের যদি আমি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক না করতে পারি, এখন ভারতের উপরে সব ওষুধপত্র খাবারের জন্য ভারত থেকে একদম বাদ। উনি কি ভেবেছেন এমনি এমনি করেছে? সবাই দিয়ে ভারতে আসতে চায়, কারণটা কি? আরেকটা কথা, ভারতের স্বাধীনতা টিকে গেছে গণতন্ত্রের উপরে। আশেপাশে কোন দেশে কি সেইভাবে গণতন্ত্র আছে? বাংলাদেশে বলুন, পাকিস্তানে বলুন, হয়তো বা ভোট হয়, লোকের মধ্যে ক্ষোভ কেন? আমাদের ত্রিপুরায় দেখুন, ত্রিপুরায় 10, 15, 20 বছর চেঞ্জ হচ্ছে সরকারের। এমন তো নয় যে ত্রিপুরার লোকরা গিয়ে বাইরে থেকে আরেক দল লোক এসে ভোট দিচ্ছে, আমরাই তো ভোট দিচ্ছি, আমাদের মধ্যেই তো লোক, আমাদের চিফ মিনিস্টার সবই হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন যে অবস্থায় আরো ভালো আমরা করতে পারি, হতে পারি, এটা আমাদের ভাবা দরকার। অবশ্যই আমরা যতটুকু আছি তার থেকে অনেকাংশে ভালো থাকতে পারি। একটা কথা এখানে পরিষ্কার আমাদের মনে রাখা দরকার, দেশটা তো আমার, দেশটা তো আমার, এই দেশে আমিই থাকবো। আমি যেই দল করি, আমি যেই মত করি, মত বিশ্বাস করি না কেন, ঘুমতে করে আমার সাথে আপনারই দেখা হবে। এখানে আপনি কিছু করে খাবেন, আমি এখানে কিছু করে খাবো। আমার যে জীবনযাত্রা, তার যে উন্নয়ন আপনার হাতে হলো কিছুটা আছে, আপনার যে জীবনযাত্রার উন্নয়ন সেটা আমার হাতে কিছুটা আছে। আপনি ডাক্তার, আপনার কাছে আমার যেতে হবে, আমি একজন কলেজে পড়াই, আপনি আমার ছেলেমেয়েকে এখানে পাঠাতে হবে। এখানে একা কেউ বাঁচতে পারবে না, সবার সঙ্গে সবাই লিঙ্ক। এই জিনিসটা আমাদের শিক্ষা সংস্কৃতি যতদিন থাকবে, থাকবে কি, এটা থাকবেই। 5000 বছর যাবৎ আছে, আরো থাকবে। পাশে মায়ানমারকে দেখুন, ওদের এতগুলো ছোট ছোট জাতি গ্রুপ ছিল, আজকে কি অবস্থা? দানবীয় ভাবে যদি যারা প্রচন্ড মানে বেশি সংখ্যায় আছে বামার গোষ্ঠী, দানবীয় ভাবে যদি অন্যান্য ছোট জাতির উপর, ক্ষুদ্র জাতির উপর তাদের ধূলিসাৎ করে দেয় সংস্কৃতি, তারা এটা করবেই। বাংলাদেশে যেটা বলছেন, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা হয়তো বলতে পারি কিছু কিছু লোক ভারত বিরোধিতা করে কয়দিন, আলটিমেটলি তাদের যে ভালো, তাদের যে জীবনের মান উন্নয়ন, এটা ভারতের উপর নির্ভর করছে। বাংলাদেশের আমরা জানি যে প্রচুর প্রোডাক্ট আমাদের এখানে বিক্রি, সিমেন্ট তো ত্রিপুরায় প্রায় সবই বাংলাদেশ থেকে আসে, খাবার দাবার বাংলাদেশ থেকে আসে, আমরা বাংলাদেশ থেকে জিনিসপত্র, বাংলাদেশের প্রচুর জিনিস আমাদেরও যায়, বাংলাদেশের প্রচুর লোক আমাদের বিশেষ করে স্বাস্থ্য চিকিৎসার জন্য আসে, আমাদের প্রচুর ট্যুরিস্ট বাংলাদেশে যায়। এটা তো আপনি দেখুন, রাগ করতে পারেন, আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন, আপনি প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন, এটা কি সম্ভব? আমি কি পাকিস্তান পারবে ভারতকে ছড়িয়ে আলাদা দেশ বসাতে? ভারত পারবে বাংলাদেশ? প্রতিবেশী যেটা হয়ে গেছে তার সাথে আমাকে থাকতে হবে। হ্যাঁ, ভারতবর্ষ যেহেতু অনেক বড়,
অনেকে ভাবে ভারত হয়তো তাদের অনেক ব্যাপারে ভারতের কথা শুনতে হয়, কিন্তু এইটা বুকে হাত দিয়ে বলতে পারবে কোন দেশ ভারতের চারপাশে তারা ভারতের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করেছে? কোনোদিন করেনি। আমাদের যে বিজয় দিবস, সেটা তো ঢাকা স্বাধীন, যেদিন ঢাকা থেকে বাংলাদেশ পাকিস্তান হেরে গেল, সেই বিজয় দিবস আমরা পালন করি 13 ডিসেম্বর 16 ডিসেম্বর কিছু একটা বিজয় পালন করি। অর্থাৎ আজকে পাকিস্তানের যে কৃষির অবস্থা, টমেটোর দাম প্রায় 150 টাকা, ভারতবর্ষে টমেটোর দাম কত? দুধের দাম 200 টাকা লিটার। এখন ওরা বলছে সীমান্ত খুলে দাও, ভারতের সঙ্গে বাণিজ্য করবো। ভারত আমরা করবো না। কেন করবো না? তোমরা যে সন্ত্রাস চালান করছে বন্ধ করতে হবে। ভারত থেকে নিলে তো অর্ধেক দাম হয়ে যেত ওদের, একদম অর্ধেকের কম দাম। বর্তমানে বাংলাদেশে সেই পরিস্থিতি দাঁড়াচ্ছে, এখন আস্তে আস্তে দাঁড়াচ্ছে। তবে এইটা ঘটনা যে আমাদের দায়িত্ব আছে, আমাদের যে দেশের নাগরিক, আমাদের অনেক নাগরিক তারা যে অবস্থা, খুব ভালো অবস্থায় আছে, অনেক নাগরিক যে অবস্থায় তারা উন্নয়ন চায়, সে উন্নয়নের জন্য কিন্তু রাষ্ট্র অনেক ব্যবস্থা করছে। যেমন এই বছরে আমরা জানি, এটা অনেক পুরনো, 2-3 বছর চালু করেছে বিকশিত ভারত, বা আমরা বিকশিত বলি, এটা বিকশিত ভারত। অর্থাৎ 1947 সনের মধ্যে আমাদের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে আমাদের যেতে হবে। আচ্ছা, এটাই। কিন্তু উন্নত দেশে যেতে গেলে স্বাধীনতার 100 বছর পর 100 বছরে টার্গেট দেওয়া আছে, কিছু মানদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পেরোতে হবে। কিন্তু যেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউরোপের যে মডেল, উন্নয়নের মডেল, আমরা কিন্তু সব দেশে মেনে নিয়েছি বা ওই দিকে যাচ্ছি, কিন্তু এইটা কিন্তু খুব একটা ভালো উন্নয়নের মডেল না। ওরা যে শিল্প কারখানা করেছিল, এটা যে পরিমাণ পলিউশন করছে, ওরা এখন এই পলিউশন যুক্ত কারখানাগুলো আমাদেরকে চালান করে দিচ্ছে। ফলে এই বছর কিভাবে আমাদের গরম পড়লো, আবহাওয়ার প্রবলেম হলো, জলবায়ুর প্রবলেম হচ্ছে। ফলে ভারতবর্ষ তথা বিভিন্ন দেশ যখন চিন্তা করছে আমাদের উন্নতির ক্ষেত্রে যদি পরিবেশটাকে যখন নষ্ট করে ফেলি, সেই পরিবেশ তো একদিন আমাকে ধরবে, যে বৃষ্টি না হয়, প্রচন্ড গরম, ভবিষ্যতে সেটা আমারই ক্ষতি হবে। ফলে ভারতবর্ষ চেষ্টা করছে যে আমাদের যে উন্নয়নটা, যেরকম আমাদের ব্যাটারির গাড়ির ব্যবস্থা করে, ব্যাটারি কেন, ইলেকট্রিকটা আমাদের এই যে পেট্রোলিয়ামটা, এটা আমাদের ক্ষতি করছে। আমাদের যে রেল, সেটা ত্রিপুরা দেখলাম বিদ্যুতায়ন হয়ে গেছে। অর্থাৎ ফসিল ফুয়েলটাকে কমিয়ে নিয়ে আসা, অল্টারনেটিভ যে এনার্জি, সেটার ব্যবস্থা করা, এবং অনেক কিছু আমরা গিয়ে করে, এখন দরকার নেই, ফোনেই পেয়ে যাবেন। একটা ফর্মের জন্য একটা ডিএম অফিস আসতে হতো, ফর্মগুলো আপনি এখন মোবাইল ফোনে পেয়ে যাচ্ছেন, এখানে ফিল আপ করে পাঠিয়ে দিন। কমিউনিকেশন আমাদের ত্রিপুরাতে এখন ই অফিস চালু হচ্ছে পুজোর পর। ই অফিস মানে আপনাকে কোনো কাগজ নিয়ে সরাসরি যেতে হবে না হাতে করে, আপনি এখান থেকে ডিজিটাল পাঠিয়ে দেন। তাহলে আপনার দেখুন সময় বেঁচে গেল, গাড়ির যে যাতায়াতের যে তেল টাকা, এটা বেঁচে গেল, অনেক ফাস্ট ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে না? তো আমাদের এখন উন্নয়নটা এরকম ভাবতে হবে, যেটা হবে খুব স্পিডি হবে এবং পরিবেশের জন্য সঠিক, এইটা হবে। ঠিক, পরিবেশকে রক্ষা করে সেটা হবে, সেটা করতে হবে। মুশকিল। ওকে, আমরা অবশ্যই স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় যখন এই মুহূর্তে এই স্টুডিওতে বসে আছি, প্রোটোচন্দ্র হর ঘর তিরঙ্গা উৎসব শুরু হয়েছিল 2022 সালে। এবার মূল উদ্দেশ্যটা কি ছিল? এখন দেশবাসীর মধ্যে কতটা বাড়তি দেশপ্রেম জাগাতে সক্ষম হয়েছে এই কর্মসূচি বলে আপনি মনে করেন? এবছর তো আমরা 3য় বছর আমরা হর ঘর তিরঙ্গা উৎসব পালন করছি। আমাদের যে বর্তমানে টিভি বা যে সংস্কৃতি আছে, এইখানে আমরা যে দেখে থাকি, এইখানে এই ব্যাপারগুলোতে যাতে বেশি করে জোর দেওয়া হয়, এর জন্য হর ঘর তিরঙ্গা করা হয়েছে। কারণ দেশটা স্বাধীন করা কষ্টকর, অবশ্যই প্রচুর প্রাণ দিতে হয়, এর থেকে বেশি কষ্টকর দেশটাকে বাঁচিয়ে রাখা। আচ্ছা, এটা বাংলাদেশ বুঝতে পারছে। একদম স্বাধীন রাখা, স্বাধীন মানে কয়েকটা লোক না, স্বাধীন মানে জনসাধারণ, তাদের ইচ্ছার মর্যাদা দেওয়া। এই স্বাধীন, আমার যে আজকে স্বাধীন আপনার সঙ্গে কথা বলতে পারছি, আমি স্বাধীনভাবে কোথাও যেতে পারি, স্বাধীনভাবে আমি জীবিকা নির্বাহ করতে পারি, এই স্বাধীনতা আমি পাচ্ছি। আমার দেশের সংবিধান আমার দেশটা স্বাধীন বলে, এই স্বাধীনতার প্রতীক হলো গিয়ে আমার পতাকা বা ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা হলো ভারতের স্বাধীনতার প্রতীক। অতএব এইটা পালনের মধ্য দিয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি যেরকম স্বাধীন, আমার পাশে যে লোকটি আছে সেও যেন স্বাধীনতা পায়।
স্বাধীনতা মানে কেউ যা খুশি করে, ঠিক আমি যা খুশি করলাম, অন্যের স্বাধীনতা খর্ব করে যেমন করলাম, আমরা তা প্রায় কিন্তু দেখি রাস্তা আটকে আন্দোলন করা। আপনি একদম। রাস্তা আটকে আন্দোলন করুন, হুম, কিন্তু একটা যদি রোগী যেতে না পারে সময়ের কারণে, আপনি রাস্তা আটকে বসে এলেন, একটা অ্যাম্বুলেন্স আটকে গেল, আপনি ছাড়লেন 1 ঘন্টা পর লোকটা মরে গেল। হুম, একটা লোকের মৃত্যু, সে যেই হোক, হুম, এটা অপূরণীয় ক্ষতি। হুম, আমি এমন কোনো আচরণ করব না, আমার আন্দোলন থাকবে, আন্দোলন আমি উঠবো না, কিন্তু আমি এমনভাবে আন্দোলন করব না যে আরেকটা লোকের ক্ষতি হয়ে যায়। হুম, আমি আমার ডিমান্ড রাখবো, আমার ডিমান্ড আমি রাখবো, কিন্তু এটা দেখতে হবে আমার যেমন ডিমান্ড রাখার অধিকার আছে, হুম, আরেকজন যাওয়ারও তো অধিকার আছে। একদম। তার সঠিক সময় তার হাসপাতাল এটা- যাওয়ার এটা- এটা মনে করাই তার ভালো অধিকার হতো। ছিল। ঠিক, আমার স্বাধীনতা অবশ্যই আমি স্বাধীন। এবং এখন এই যে জাতীয় পতাকার কথা আপনি বলছিলেন, জাতীয় পতাকা আমার স্বাধীনতার প্রতীক। এটা হর ঘর তিরঙ্গা, প্রত্যেক বাড়ির ছাদে আমার তিরঙ্গা উড়বে, এবং শুধু একদিন নয়, 3 দিন, 13, 14, 15। এবং আগে আমাদের জাতীয় পতাকা নিয়ে আগে কিছু নিয়ম ছিল, যে আমাদের জাতীয় পতাকা খাদি কাপড়ের হতে হবে, বা আমাদের পতাকা সেই উত্তোলনের বিশেষ কিছু নিয়ম আছে, কখন ওড়াতে পারবো, কখন সেটাকে নামিয়ে নিতে হবে, সন্ধ্যা হওয়ার আগে নামিয়ে নিতে হবে। কারা কারা জাতীয় পতাকা তাদের প্রতিষ্ঠানে বা বাড়ির ওপর উঠাতে পারবেন। এখন সে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে পতাকাটাকে আগে মনে হতো কিছু বিশেষ কিছু মানুষের জন্যই সেই পতাকাটা, আজ মনে হয় এটা দেশের পতাকা, আমার পতাকা। আজ 3 দিন, দিন রাত আমি আমার পতাকা উঠিয়ে রাখতে পারি, কি দিন কি রাত। এই জায়গাটাতে দাঁড়িয়ে কি মনে হয় মানুষের মধ্যে এই পতাকার জন্য একটা যে আলাদা করে বাড়তি দেশপ্রেম বেড়েছে বলে আপনার মনে হয়? এইটা দেখা গেছে, আমি আগে যখন আমরা ফ্ল্যাগ বা পতাকা উত্তোলন করতাম সরকারি জায়গাতে বা অন্য জায়গাতে, এটা মনে হলো একটা সরকারি অনুষ্ঠান মনে হতো, একদম কিছু কিছু বিশেষ মানুষের জন্য। হ্যাঁ, বিশেষ সরকারি প্রতিষ্ঠান মনে হতো। কিন্তু 75 বছর দেখা গেল এটা তো আমার পতাকা, এটার জন্যই তো আমার লোকরা স্বাধীনতা মানে দেশ প্রাণ দিয়েছে, এটা তো আমার। একদম। ভারতবর্ষ তো শুধুমাত্র একটা অঞ্চল নিয়ে না, তো লোকরাই তো। তো এইটা যদি আমি সাধারণের কাছে ক্ষমতাটা দিয়ে দিই, তো সে যখন তুলবে নিজের বাড়িতে, ধর বাবা তুলছে বা মা তুলছে বা ভাই তুলছে বা বোন তুলছে বা পরিবারে কেউ না কেউ তুলছে, সবাই যখন এইটার প্রতি একটা তাকিয়ে থাকবে, তো তার মনে হবে না এটা তো আমার, এটা তো আমার নিজের। একদম। এই যে ফিলিংসটা, এটার জন্য আনা হয়েছে। এই পতাকাটা আমি বাইরে তুলবো মানে কি, এই পতাকা রক্ষার দায়িত্ব তখন আমার মধ্যে অটোমেটিক চলে আসে। আর সম্মান, যে কথাগুলি বলা হয়েছে, পতাকার নিয়ম অবশ্যই সম্মানটা বজায় রাখতে হবে, রাস্তাঘাটে পড়ে না থাকে। আমাদের একটা ভারতবর্ষের একটা খুব সুন্দর আমাদের সম্মান জানানোর রীতি হলো গিয়ে, যারা বয়স্ক লোক বা বাড়ির বড় কিংবা হয়তো বা আমার থেকে বয়সে বড়, তাদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, এটা তো অবশ্যই করা উচিত। কিন্তু আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম বা আমার কথা শুনলাম না, এটা কি সম্মান জানানো হলো? না, হলো না। তার মানে আমি যে রীতিটা আমি সম্মান জানাই, তার সাথে ওরা যা বলে এইটা মানাটাও সম্মানের, এটা মানাটাও সম্মানের। পতাকা তোলাটা যতটা সম্মানের, পতাকা বাড়িতে নিয়ে যতটা গৌরবের, ঠিক একইভাবে পতাকার যে রীতিনীতি, এটা মানাটাও সম্মানের। আপনি যখন লাদাখে যাবেন, -20 ডিগ্রি বরফের মধ্যে আমাদের মিলিটারি বসে আছে, শুধু একটা পতাকা নিয়ে বসে আছে। সে যখন মারা যায় তাকে পতাকাতে ঢেকে দেওয়া হয়। অলিম্পিক হয়, ক্রিকেট খেলে, দেখেছেন তো জিতবার পর কিভাবে তাদের দেশের পতাকাটা, সেই পতাকাটা উপরে কিভাবে ক্রিকেটের সময়টা নিয়ে দৌড়ায়, পতাকাটা নিয়ে দৌড়ায়। প্রথমে টিল্ট, জেতার পর প্রথমে যেটা চায় সেটা পতাকাটা চায়। মারা যখন যায় তখনও পতাকাতে ঢেকে দেওয়া হয় আর্মিদেরকে। ফলে পতাকাটা সম্মান জানানো, এটা বাড়িতে যারা বড় আছেন তাদের দায়িত্ব। এটা মনে হয় এই হর ঘর তিরঙ্গাটা আমাদের মধ্যে আমিত্ব বোধ, এটা আমার, এই বোধটা নিয়ে এসছে। আগে ছিল এটা সরকারি ভাবে ছিল, তখন যেন মনে হতো যেটা ওইখানের ব্যাপার, স্কুল কলেজের ব্যাপার। এখন মনে হচ্ছে এটা আমার ব্যাপার, আমি কিনবো, আমি তৈরি করব। কিন্তু যখন তুলবো, আমার মাথায় রাখতে হবে ওই কথাগুলো যখন জিতে যায়, যখন মিলিটারিরা রাস্তায় কষ্ট পায়, দূরে কষ্ট পায়, তার এই পতাকার জন্যই কিন্তু এটা আমাদের দেশের প্রতীক।
সবকিছুর প্রতীক। এটা মাথায় রাখা আমাদের দরকার। ঠিক, এটা অবশ্যই মাথায় রাখা দরকার। আর আমরা পতাকা, অবশ্যই জাতীয় পতাকাকে উত্তোলন করার আমরা সেই স্বাধীনতা পেয়েছি। আর এখন আমরা সেই শুধু 3 দিন নয়, আমরা এই অনেক জায়গায় অনেকভাবে পতাকাকে ব্যবহার করছি, এবং বিশেষ করে এই 3 দিন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে, স্বাধীনতা দিবস হোক, প্রজাতন্ত্র দিবস হোক, গান্ধী জয়ন্তী হোক। এখন প্রশ্ন হচ্ছে যে পতাকার যে ব্যবহারটার কথা আপনি বলছেন, সম্মান জানানোর কথা, অনেক সময় আমরা অনেকেই কিন্তু না জেনেও অতি উৎসাহের পতাকার প্রতি সম্মান, দেশের প্রতি সম্মান জানাতে গিয়েও কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি। যেমন যে তার জন্য আমাদের সবার বোধহয় পতাকার নিয়ে আমাদের যে ফ্ল্যাগ কোড আছে সেটা জেনে রাখা নিশ্চয়ই সবার জন্য ভালো উচিত। কারণ ফ্ল্যাগ কোডে আমি কি কি করতে পারি, কি কি করতে পারি না। গাড়িতে পতাকা লাগানোর যে নিয়মটা, সেটা কিন্তু সবাই পারে না গাড়িতে পতাকা লাগাতে। গাড়িতে কিভাবে পতাকা লাগাতে হয় এবং কারা লাগাতে পারেন সেটারও কিন্তু একটা আলাদা নিয়ম রয়েছে। কিন্তু এখন কি হয়, আমরা অনেকেই সেই জিনিসগুলো মানতে পারছি না। ওই যে আমরা মানে অতি উৎসাহে আমরা সেই জোয়ারে ভেসে যাই। তো সেই দিকগুলো আমাদের মনে রাখতে হবে। একটা শেষ প্রশ্ন, আজকের অনুষ্ঠান ফুরিয়ে শেষ করার আগে, দেশপ্রেমে জাগ্রত হতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা কারণ এর জন্য বলছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা যে চিত্র দেখলাম, তাদের স্বাধীনতার 53 বছর পর জাতির পিতার যেভাবে মূর্তি ভাঙা হলো, বা জাতির পিতার প্রতি যেভাবে অশ্রদ্ধা প্রদর্শন করলেন বিশ্ববাসীর কাছে তারা, তাই ভয় হয় যে আমরা যাদেরকে স্মরণ করে স্বাধীনতা দিবস আমরা চোখে জল এখনো আসে, যাদেরকে আমরা দেখিনি, যাদেরকে এই প্রজন্মের অনেকেই দেখেনি, এবং সেই সব স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা পড়েছি, আমরা শুনেছি বড়দের কাছ থেকে, তারা না থাকলে আমরা স্বাধীন দেশের নাগরিক হতাম না। সেই সব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এই ধরনের অশ্রদ্ধা যখন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখলাম, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয়, দেশপ্রেমে জাগ্রত হতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা কতটা প্রয়োজন? প্রথমত, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, আপনার সাথে আমার মতের মিল হতে পারে, অমিলও হতে পারে, কিন্তু যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী তারা প্রত্যেকে কোনো একটা মতে বিশ্বাস করতো না। কেউ চরমপন্থী ছিল, কেউ নরমপন্থী ছিল, কেউ কংগ্রেসপন্থী ছিল, কেউ কংগ্রেসের বাইরে ছিল, কেউ গুজরাটি ছিল, কেউ বাঙালি ছিল, বুঝতে পেরেছেন তো? কেউ কৃষক ছিল, কেউ ব্যবসায়ী ছিল, কেউ প্রচন্ড শিক্ষিত ছিল, কেউ প্রচন্ড অশিক্ষিত ছিল, কিন্তু প্রত্যেকে তার যে চিন্তাটা, তার জীবনটা একটা কাজেই দিয়ে গেছে, ভারতের কিভাবে ভারতটাকে একটু স্বাধীন করতে, একটু ভালো থাকতে পারে আমার লোকগুলো। এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। আমার সাথে কোনো স্বাধীনতা সংগ্রামী মতের মিল নাও হতে পারে, কিন্তু এইটা মনে রাখা দরকার, সে যে জীবনটা দিয়েছে, সারা জীবনটা দিয়ে গেছে আমার ভালোর জন্য, আমি যে আজকে ভালো আছি তাদের জন্যই আছি। আচ্ছা, এই বোধটা জাগ্রত না করলে আর কি হবে? আপনি যাই বলুন না কেন, আমার আজকে ভালো থাকাটা ওদের জন্য, দ্যাটস ফাইনাল। অসংখ্য ধন্যবাদ ডক্টর চন্দ্র, আজ আমাদের সময় দিলেন। আমরা স্বাধীনতা ৭৮তম স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় আমরা নিজেদের আজ অবশ্যই একটা প্রশ্ন করতে পারি, দেশ স্বাধীন হয়েছে বহু বছর, তবে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আর আমার স্বাধীন জীবনযাপন মানে কি অন্যের স্বাধীনতাকে খর্ব করা কিনা? সংবিধান আমাকে সেই অনুমতি দেয় কিনা, সেটা অবশ্যই আমার আজ আরো একবার ভাবা উচিত। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। আমাদের দর্শক বন্ধুদের কোনো বার্তা দিতে চাইবেন আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে? সবাই শান্তিতে থাকুন, স্বাধীনতা দিবস উপভোগ করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন, প্রত্যেকের ইচ্ছা যেন পূরণ হয়, এটাই আমার আপনাদের মতো শুভেচ্ছা। ধন্যবাদ আবার ডক্টর চন্দ্র আপনাকে। দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক বন্ধুদের, বিজ্ঞাপনদাতাদের এবং সকল দেশবাসীকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে জানাই আগাম শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক দেশবাসী। আগামীকাল স্বাধীনতা দিবসের সব খবরের পাশাপাশি দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।